চাটা খুব মজা হয়েছে। এ তুষার, তুই এত ভালো চা বানাস, জানতাম না তো। হয়েছে হয়েছে, আর অত চাপা মারতে হবে না, চা অতটাও ভালো হয়নি। তোদের মেয়েদের এই এক সমস্যা, তোরা কখনো ওই ভালো জিনিসের কদর বুঝিস না। বন্ধু অর্ণব, হঠাৎ এত প্রশংসা করছো কেন? তোমার মতলবটা কি? আর এক প্যাক ড্রিঙ্কস চাও নাকি? হ্যাঁ হ্যাঁ, যা বাবা, তুইও দেখছি রেমির মতোই কথা বলছিস। কি হলো রিমি, তুই এভাবে চমকে উঠলি কেন? আমার মনে হলো কেউ আমার পিছন দিয়ে যেন সাদা শাড়ি পরে হেঁটে গিয়েছে। সারাক্ষণ ফোনের মধ্যে মুখ গুজে থাকতে তোর মাথাটা একেবারে গেছে। আমি সত্যি বলছি তুষার, সত্যি বলছি। ওহ রিমি, এটা আমার দাদার বাড়ি। হতে পারে আমরা এখন কলকাতায় থাকি, কিন্তু ছোটবেলা থেকে আমি এখানেই বড় হয়েছি। এখানে এমন কিছু নেই। আর তাছাড়া তুইও তো এর আগে আমার সাথে বহুবার এসেছিস, তাহলে এখন খামোকা ভয় পাচ্ছিস কেন? কি রে অর্ণব, তোর আবার কি হলো? এমন ভয় পেলি কেন? আমার মনে হলো কেউ খুব শীতল হাতে আমার কাঁধে স্পষ্ট করছে। দেখ অর্ণব, মজা করিস না। আমি মজা করছি না, সত্যি বলছি। বুঝেছি, তোদের দুজনের হ্যালুসিনেশন হচ্ছে। তখনই বলেছিলাম এত ড্রিঙ্কস করিস না, শুনলি না তো আমার কথা। চল এবার বাড়ি চল, এখানে বসে আর আকাশের তারা দেখতে হবে না। কিন্তু বাড়ির ভেতরে তো বিদ্যুৎ নেই, এই অন্ধকারে কেমন করে থাকবো? অন্ধকারে থাকবি কেন? টর্চ জ্বালিয়ে থাকবি। চল চল চল। আমি তুষার। আমার দাদা জলাইদহ গ্রামের জমিদার ছিলেন। ছোট থেকে আমি এখানেই বড় হয়েছি। দাদার মৃত্যুর পর আমরা সপরিবারে কলকাতায় চলে যাই। এখন আমরা কলকাতাতেই থাকি। মাঝে মাঝে ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসি। এবার আমার বন্ধু রিমি এবং অর্ণবকে নিয়ে পিকনিক করতে এসেছি। আমরা তিনজন কলকাতায় একই অফিসে চাকরি করি। ওরা এর আগেও আমার সাথে আমার দাদার বাড়িতে পিকনিক করতে বহুবার এসেছে, কিন্তু এর আগে কখনো ড্রিঙ্কস করেনি। এবার শখ করে একটু ড্রিঙ্কস করেছে, তাই হয়তো চোখ দিয়ে আবোল তাবোল দেখছে। এই তুষার, এখন চুপ করে কি ভাবছিস? তেমন কিছু না। তাহলে একটা কবিতা শোনা না, খুব বোর লাগছে। রিমির গলা মনে হচ্ছে, চল তো দেখি। রিমির চিৎকার শুনে আমি আর অর্ণব দৌড়ে রিমির কাছে যাই। গিয়ে দেখলাম রিমি অচেতন অবস্থায় মেঝের মধ্যে পড়ে আছে। রিমি, রিমি চোখ খুল, কি হলো তোর? অর্ণব একটু পানি আনতো। অর্ণব পানি নিয়ে আসলো। আমি রিমির চোখে মুখে পানির ঝটকা দিলাম। কিছুক্ষণ পর রিমির জ্ঞান ফিরল। ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলাম। ওর হাত পা কাঁপছিল, একেবারে নির্বাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। রিমি, কি হয়েছে তোর? এমন ভয় পেলি কেন? হ্যাঁ, এই রুমে কেউ আছে, কেউ একজন আছে। মানে কি বলছিস এসব? হ্যাঁ তুষার, আমি রুমে টর্চ লাইট জ্বালিয়ে বসেছিলাম, কেউ যেন টর্চ লাইটটা নিভিয়ে আমার চুল টেনে ধরেছে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু আমার চুল এমন শক্ত করে ধরেছিল, আমি কিছুতেই এগোতে পারিনি। তারপর আর আমার কিছু মনে নেই। রিমির কথা শুনে আমি ভীষণ অবাক হলাম, কারণ আমাদের বাড়ির ভিতর চোর ডাকাত ঢোকার কোনো পথই নেই। কিন্তু রিমির চোখে মুখে প্রচণ্ড ভয় ফুটে উঠেছে। ওর কথা অবিশ্বাস করারও সুযোগ নেই। আমি আর অর্ণব পুরো রুম ভালো করে তাকিয়ে দেখলাম, কিন্তু রুমের কোথাও কাউকেই দেখতে পেলাম না। কই রে রিমি, তোর রুমে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোর কোথাও ভুল হচ্ছে না তো? তোরা কেন আমার কথা বিশ্বাস করছিস না? আচ্ছা ঠিক আছে রিমি, তোকে আর এই রুমে থাকতে হবে না, চল আমরা তিনজন একসাথে আজ সারা রাত বসে গল্প করি। আমার কথা শুনে রিমির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। মনে হলো ও আমার কথায় স্বস্তি পেয়েছে। তারপর আমরা তিনজন বন্ধু মিলে এক রুমে টর্চ জ্বালিয়ে বসে গল্প করছিলাম। রিমির ভয় অনেকটা কেটে যায়, ওকে দেখে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছিল। আমি ওদের দুজনকে কবিতা শোনাচ্ছিলাম। রাতের আকাশে তাকিয়ে দেখি লক্ষ তারার মেলা, এক চাঁদকে ঘিরে যেন তাদের যত খেলা। বন্ধু অনেক পাওয়া যায়, বাড়িয়ে দিলে হাত, আমার কাছে বন্ধু তুই ওই আকাশের চাঁদ।
যা বাবা, তোর কবিতা শেষ হতে না হতেই টর্চের আলোটা নিভে গেল। হ্যাঁ, হেই তুষার, এই অন্ধকারে আমার ভীষণ ভয় লাগছে, একটু তাড়াতাড়ি লাইট জ্বালা। রিমির কথা মতো আমি লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, লাইট কিছুতেই জ্বলছে না। এত তাড়াতাড়ি লাইটের চার্জ শেষ হওয়ার কথা তো নয়। তাই বিষয়টা আমার কাছে কেমন অবাক লাগলো। নিজেকে একটু সামলে নিয়ে বললাম, রিমি, মনে হচ্ছে টর্চের ব্যাটারি শেষ, তাই আর লাইট জ্বলছে না। তুই ভয় পাস না, আমরা তো তোর পাশেই আছি। উফ, কখন যে কারেন্টটা আসবে কি জানি। আমি রিমিকে সান্ত্বনা দিলেও কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছিলাম না। এবার কেন যেন গ্রামের বাড়ি আসার পর থেকে প্রতিটা বিষয় খুব অস্বাভাবিক মনে হচ্ছে। এর আগে কখনো এত লম্বা সময় আমাদের বাড়িতে লোডশেডিং দেখা যায়নি। হঠাৎ অর্ণবের চিৎকার শুনে, কি হলো অর্ণব, ভয় পেলি কেন? কে যেন ঠান্ডাতে আমার গলা চেপে ধরেছিল, আমি চিৎকার করতে ছেড়ে দিল। অর্ণব আর রিমি, আমি তোদের পাশেই বসে আছি। কেউ যদি তোদের গলা চেপেই ধরতো তাহলে আমরা অবশ্যই দেখতে পেতাম। কেন অকারণে ভয় পাচ্ছিস? তখন বলেছিলাম এত ড্রিঙ্কস করিস না। আমি শুধু শুধু ভয় পাচ্ছি না, সত্যি বলছি, কেউ আমার গলা চেপে ধরেছিল। অর্ণবের মুখে এমন কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অর্ণব তো ভীষণ সাহসী ছেলে, আজ ওকে এভাবে ভয় পেতে দেখে আমার নিজেরও প্রচন্ড ভয় হচ্ছে। কেন যেন আমার গা ছমছম করছে। মনে হচ্ছে রুমে আমরা তিনজন ছাড়াও আরও কেউ আছে। রুমের চারপাশে তাকিয়ে দেখিলাম পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার রুমের মধ্যে কেউ লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করা সহজ হবে না। তুষার, দেখ, অর্ণবের গলা গড়িয়ে রক্ত ঝরছে। রিমির কথা শুনে আমি চমকে উঠলাম। প্রচন্ড ভয়, গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। আবছা আলোতে দেখলাম অর্ণবের গলায় ধারালো নখের আঁচড়। ভয়ে আমার চোখ কপালে উঠে যায়। বুঝতে পারছিলাম আমাদের সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। প্রচন্ড ভয়ে আমরা তিনজনই থরথর করে কাঁপলাম। হঠাৎ রুমে ঝড় শুরু হলো। মনে হচ্ছিল প্রচন্ড বাতাসে রুমের সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাবে। জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই দেখলাম বাইরে কোথাও কিছু বাতাস নেই। আমি কিছু বুঝে ওঠার আগেই রিমি হাওয়ায় ভাসতে শুরু করলো। রিমি প্রচন্ড ভয়ে চিৎকার করতে লাগলো, হ্যাঁ হ্যাঁ অর্ণব, তুষার, তুষার, আমাকে বাঁচা, আমাকে তোরা বাঁচা। রিমি, কে তুমি? কেন আমাদের এমন ভয় দেখাচ্ছ? রিমিকে ছেড়ে দাও। কেন আমাদের মজার সময়গুলোকে তুমি এইভাবে মিশিয়ে দিচ্ছ? আমরা তোমার কি ক্ষতি করেছি? সাহস থাকি তো আমাদের সামনে আসো। অর্ণবের কথা বলতেই খুব মিষ্টি কণ্ঠে কেউ হেসে উঠল এবং রিমি নিচে পড়ে গেল। প্রচন্ড ভয়ে রিমি অজ্ঞান হয়ে যায়। রিমি, রিমি, চোখ খুল। রিমি, আমরা এখনই এখান থেকে চলে যাব। চোখ খুল তুই। হ্যাঁ, তুষার, আমাকে বাঁচা। কি যেন আমার হাত পা ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচা তুষার। অর্ণবের কথা শুনে আমি থরথর করে কাঁপতে লাগলাম। রিমিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে আমি অর্ণবের পেছনে দৌড়াতে লাগলাম এবং আমাদের বাড়ির ছাদে চলে আসলাম। এসে দেখলাম অর্ণব আহত অবস্থায় একা দাঁড়িয়ে আছে, ওর চোখে মুখে ভয়ের ছাপ। আমি কাউকে দেখতে না পেয়ে বিরক্ত হয়ে বললাম, কে তুমি? আমাদের এমন ভয় দেখাচ্ছ কেন? কেন আমাদের এবার বিরক্ত করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোদের কারো সাথে আমার কোনো শত্রুতা নেই, শুধু আমার প্রিয় মানুষটাকে দিয়ে দে। আমি অনেক দিন যাবৎ ওর জন্য অপেক্ষা করেছি। ওকে পেয়ে গেলে আমি আর তোদের কোনো ক্ষতি করব না। কে তুমি? কি সব বলছো? কে তোমার প্রিয় মানুষ? আমি এই কথা বলতেই আমার সামনে অপরূপ সুন্দরী একটা অশরীরীর হাজির হয়, আর তাকে দেখে অর্ণব চমকে ওঠে। হিয়াবতী, তুমি? হ্যাঁ, তোমাকে ছাড়া একা একা আমার একদমই ভালো লাগছে না। আমি অনেক দিন যাবৎ তোমার জন্য অপেক্ষা করেছি। এসো, এসো, আমার কাছে এসো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কে তুমি, আর কেনই বা অর্ণবের প্রাণ কেড়ে নিতে চাইছো? আমি আমি ইরাবতী, আপনাদের জয়লদহ গ্রামের একজন গরিব কৃষকের মেয়ে। আপনার বন্ধু খুবই খারাপ মানুষ। প্রায় সময় ও আপনার সাথে গ্রামে বেড়াতে আসতো। একটা সময় তার সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সে আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে। তার কিছুদিন পর আমি অন্তঃসত্ত্বা হই। আমাদের বিয়ের কোনো সাক্ষী ছিল না, তাই গ্রামে আমাকে নিয়ে ছিচি পড়ে যায়। লোকে আমাকে কলঙ্ক অপবাদ দিতে থাকে। অন্যদিকে আপনার বন্ধু আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, গ্রামে আসা ছেড়ে দেয়। যেহেতু আমি তার বাড়ির ঠিকানা জানতাম না, তাই বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমার জন্য গ্রামের লোকেরা আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেয়। রাগে দুঃখে লজ্জায় একটা সময় আমি আত্মহত্যা করি। তারপর থেকে অনেক আগ্রহ নিয়ে আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম। আজ আজ ওকে পেয়েছি। আমার আত্মা আজ শান্ত হবে। এসো, এসো আমার সাথে এসো। তোমাকে ছাড়া যে একা থাকতে খুব কষ্ট হয়। তাই আবুতি, আমাকে তুমি মেরো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার কাছে যা জোর করে ক্ষমা চাইছি। না না। ইয়াবতী অর্ণবের কোনো কথাই শোনে না। সে অর্ণবকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয় এবং সে হাওয়ায় মিলিয়ে যায়। আমার চোখের সামনে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা দেখে আমি নির্বাক হয়ে যাই। মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। সেই রাতে রিমির আর জ্ঞান ফিরে আসে না। পরদিন সকালে রিমি জ্ঞান ফিরে পাওয়ার পর আমি ওকে সমস্ত ঘটনা জানাই। তারপর আমরা কলকাতায় চলে আসি। সরকারি চাকরি করি। চাকরি সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। এজন্য আমার স্ত্রীর ভীষণ রাগ। এভাবে বারবার বাড়ি পরিবর্তন করতে তার নাকি ভালো লাগে না। কিন্তু কি আর করার, চাকরি টিকিয়ে রাখতে তো এতটুকু কষ্ট করতেই হবে। একদিন সকালে ছাদে বসে চা খাচ্ছি, এমন সময় ফোনে অফিস থেকে কল এলো। হ্যালো স্যার, কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালো আছি স্যার। তা স্যার, এই সময়ে? হ্যাঁ মহেশ, তোমাকে রূপপুরে ট্রান্সফার করা হয়েছে। আগামী মাসেই তোমাকে যেতে হবে। আবার ট্রান্সফার? ই আর করবে, এটাই চাকরি। আমার গিন্নি তো আবার রেগেই যাবে দেখছি। গিন্নিকে বোঝাও। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আমি ফোন রেখে নবনীতাকে ডাকলাম। নবনীতা, কই গেলে? এদিকটা একবার এসো তো। ঘর থেকে বেরিয়ে নবনীতা ছাদে এলো। কি বলবে তাড়াতাড়ি বলো, ওইদিকে রান্না হচ্ছে, পুড়ে যাবে তো। আসলে বলছিলাম কি, কি বলবে বলো। মানে হলো আমি কি আমতা আমতা করছো? কি বলবে পরিষ্কার ভাবে বলো। আমাকে রূপপুরে ট্রান্সফার করা হচ্ছে। হয়ে গেল আবার সেই ঝামেলা। 1-2 বছর পর পর এই এক ঝামেলা শুরু হয়। ধুর, ভালো লাগে না আর। ও আমাকে একগাদা কথা শুনিয়ে দিয়ে ঘরে চলে গেল। একদিকে বউয়ের এসব কথা, আর অন্যদিকে চাকরি, সবকিছু মেনে নিয়েই চলতে হচ্ছে। তবে সে যাই হোক, দিন শেষে এই ঝাড়ির পেছনেই নিজের শান্তি খুঁজে পাই। পাবো নাই বা কেন? পৃথিবীতে কে আছে আমার ও ছাড়া? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। গ্রাম থেকে এসে শহরে পড়াশোনা করেছি। যখন আমার কেউ ছিল না, তখন ওই একমাত্র আমার পাশে দাঁড়িয়েছিল। তবে তখন আমার কিছু না থাকলেও আজ আমার সবই আছে। সরকারি বড় পদে চাকরি, ভালো একটা জীবন, আর যে মানুষটা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে, সেই মানুষটি আজও আমার পাশে আছে। এটাই আমার কাছে আসল শান্তি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। এই রে, অফিসের সময় হয়ে গেছে, এখনই তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। আমি চায়ের কাপখানা টেবিলের উপর রেখে রুমের দিকে চললাম। রাতের খাবার শেষে বিছানায় শুয়ে আছি। নবনীতা পাশে বসে বলল, তা কবে যেতে হবে শুনি? বলল তো আগামী মাসেই। ঠিক আছে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। সকালে নবনীতা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। সবকিছু গুছিয়ে নিয়ে চললাম রূপপুরের উদ্দেশ্যে। সেখানে একটা বাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম। ভাড়াটা অনেক কম থাকায় আর না করিনি। বাড়িটা নাকি অনেক সুন্দর। আমাদের ঘরের সব জিনিসপত্র আগে থেকেই একটা ট্রাকে করে পাঠিয়ে দিয়েছি। আমরা মূলত যাব ট্রেনে করে। দুপুর 3টার ট্রেন। অলরেডি 2:30 বেজে গেছে। কই গো, চলো চলো, তাড়াতাড়ি সময় থাকতে ট্রেন ধরতে হবে। এবেলায় ট্রেন মিস করলে আজ আর যাওয়া যাবে না। সিট নাম্বার দেখে বসে পড়লাম আমাদের সিটে। আসার সময় টিকিট কাউন্টারে গিয়ে দেখি একটা টিকিটও অবশিষ্ট নেই। ভাবলাম হয়তো এত লম্বা পথ দাঁড়িয়েই যেতে হবে। কাউন্টার থেকে ফিরেই আসবো,
এমন সময় দেখা হয়ে গেল আমার ছোটবেলার বন্ধু বিপিনের সঙ্গে। ওর সাথে কথা বলে জানতে পারলাম ও এখানকার স্টেশন মাস্টার। আমার কথা শুনে ওই তাড়াহুড়ো করে দুটো টিকিট ম্যানেজ করে দিল। তার জন্যই আজ এই স্বস্তির যাত্রা। রূপপুর স্টেশনে এসে পৌঁছলাম বিকেল 5টায়। সেখান থেকে একটা অটো নিয়ে চলে এলাম সে বাড়ির সামনে। বাড়িটা পুরনো, তবে পুরনো হলেও বেশ সুন্দর। আশেপাশে নানা প্রজাতির গাছপালা, পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে ভালোই লাগছিল। বাড়ির ভেতরে ঢুকে আমি বেশ অবাক হলাম। শুধু আমি নয়, আমার স্ত্রী অবাক হয়ে গেছে। বাড়িটা অনেক সুন্দর আর পরিপাটি। এত সুন্দর বাড়ি কেউ এত কম টাকায় ভাড়া দেবে ভাবাই যায় না। বাড়িটি 2 তলা, তবে উপরের তলায় কেউ থাকে না। বাড়িটা যখন আমি ভাড়া নেই তখন আমাকে বলা হয়েছিল উপরের তলায় যে ঘর আছে সেটা যেন আমি না খুলি, সেদিকে যেন না যাই। যদিও কথাটা খুব একটা পছন্দ হলো না আমার, তবুও এত কম টাকায় এমন একটা বাড়ি ভাড়া পেয়েছি, এটাই অনেক। আমি নবনীতাকে বলেছি সে কথা। সে আমার কাছে কারণ জানতে চাইলে আমি কিছুই বলতে পারিনি। যাই হোক, অনেক দূর থেকে এসেছি, অনেক ক্লান্ত লাগছে। ছেলেটাও আমার ঘুমিয়ে পড়েছে, আর মেয়েটা আনন্দে পুরো বাড়ি ঘুরে দেখছে। নবনীতা পাশে বসে বলল, তুমি রেস্ট নাও, আমি ফ্রেশ হয়ে দেখি কি রান্না করা যায়। না না, এখনও রান্না করার প্রয়োজন নেই, তুমি বসো, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। এই বলে আমি বেরিয়ে পড়লাম খাবারের দোকান খুঁজতে। দেখলাম ছোটখাটো একটা চায়ের দোকান। দোকানটির সামনে যেতেই দোকানদার আমাকে বলল, কি মশাই, আপনাকে তো আগে কখনো দেখিনি। কোথায় থাকেন? আসলে চাকরি সূত্রে আজই আমি এখানে এসেছি, তাই আমাকে না চেনাটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, তা কোথায় উঠেছেন? এই যে সামনের মোড়ে ভুবনবিলাতে উঠেছি। ভুবনবিলার নাম শুনতেই দোকানদার কেমন যেন হকচকিয়ে গেল। পাশেই বসেছিল এক বৃদ্ধ। উনি এতক্ষণ আমাদের কথাই শুনছিলেন। হঠাৎ উনি বললেন, ওখানে উঠেছ কেন? না মানে বাড়িটাও ভালো আর ভাড়াটাও একটু কম। তাছাড়া আমার অফিসটাও এখান থেকে বেশি দূরে নয়, তাই আর কি ওখানে উঠলাম। কেন, কোনো সমস্যা আছে নাকি? বৃদ্ধ মহাশয় একটু ভেবে বললেন, না বাবা, কোনো সমস্যা নেই। তবে তোমরা একটু সাবধানে থেকো কেমন? আর কোনো প্রয়োজন হলে আমাকে খবর দিও। ওই যে দেখছো সবুজ রঙের বাড়িটা, ওটাই আমার বাড়ি। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানিও। জি জি অবশ্যই জানাবো, অনেক ধন্যবাদ আপনাকে। এই বলে আমি কিছু খাবার নিয়ে খাবারের টাকা মিটিয়ে চলে এলাম বাড়িতে। সন্ধ্যায় অফিস থেকে কল এলো। কি মহেশবাবু, কোনো অসুবিধা হচ্ছে নাকি? না স্যার, সব ঠিকঠাক। বেশ বেশ, তাহলে আজ রেস্ট নিন, আগামীকাল থেকে অফিসে আসবেন। ওকে স্যার। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েছি। আমি আর নবনীতা আর আমাদের ছোট ছেলে একসাথেই থাকি, আর আমার মেয়ে পাশের রুমে। মাঝরাতে হঠাৎ লাবণ্যর দুঃস্বপ্ন দেখিয়ে উঠে পড়ে। পানির পিপাসা পাওয়ায় সে বাহিরে আসে পানি নিতে। হঠাৎ সে শুনতে পায় উপরের ঘর থেকে কেউ যেন লাবণ্যর নাম ধরে ডাকছে। লাবণ্য, লাবণ্য। কণ্ঠটা একদম তার মায়ের কণ্ঠ। লাবণ্য ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রায় কিছু দূর যাওয়ার পর কণ্ঠটা আরো জোরে জোরে তাকে ডাকতে লাগলো, লাবণ্য, লাবণ্য। এক পর্যায়ে লাবণ্য মনোমুগ্ধের মতো সে ঘরের দিকে এগিয়ে গেল। দেখলো ঘরের দরজায় তালা দেয়া। লাবণ্যের মনে হয় তখন কোনো জ্ঞান ছিল না। সে পাশেই একটা ছোট পাথর দেখতে পেল, আর সেটা দিয়েই তালাটিতে আঘাত করতে শুরু করলো। কিছুক্ষণ পর তালাটি ভেঙে গেল। লাবণ্য ও দরজা খুলতেই যাবে, তখনই তার মা তালা ভাঙার শব্দ পেয়ে সিঁড়ির সামনে এসে লাবণ্যকে ডাকতে লাগলো, লাবণ্য, লাবণ্য, লাবণ্য। মা, কোথায় তুই? লাবণ্য। মায়ের ডাকে যেন লাবণ্য হুঁশ ফিরে পেল। সে বলল, আমি এখানে কিভাবে এলাম? আর এখানে করছি বাকি?
লাবণ্য ভয় পেয়ে গেল। কি হয়েছে মা? তোকে এখন ভীতু দেখাচ্ছে কেন? জানি না মা, আমি উপরে কিভাবে গেলাম, আমার তো কিছুই মনে পড়ছে না। নবনীতা মেয়ের কথায় অনেক চিন্তিত হয়ে পড়ল। তবু মেয়েকে সাহস দিয়ে বলল, কিছু হয়নি মা, তুই ঘুমের মধ্যেই হয়তো হেঁটে চলে এসেছিস, এটা তেমন কিছুই না। চল মা, ঘুমাতে চল। এই বলে নবনীতা তার মেয়েকে নিয়ে মেয়ের রুমে ঘুমাতে গেল। পরদিন সকালে রাতের ঘটে যাওয়া সব ঘটনা নবনীতা আমাকে খুলে বলল। আমিও একটু চিন্তিত হয়ে পড়লাম। এরপর থেকেই খেয়াল করতাম আমার ছোট ছেলেটা কার সাথে যেন খেলা করে। তাকে দেখলে মনে হয় সে কাউকে দেখে হাসছে, কারোর সঙ্গে কথা বলছে। ছোট্ট ছেলে, এখনো কথা বলতে শিখেনি, তবুও তাকে অদ্ভুতভাবে কথা বলতে শুনি। কখনো সে বারান্দায় খেলে, আবার হঠাৎ করেই ছাদে চলে যায়। এতটুকু বাচ্চা এভাবে যাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার। সেদিন রাতে আর কেমন যেন ঘুম পাচ্ছিল না। এই অদ্ভুত ঘটনাগুলো আমাকে অনেক ভাবাচ্ছিল। কী সব ঘটছে কিছুই আমার মাথায় ঢুকছে না। ভূত? আরে না, কী সব ভাবছি। ভূত বলতে আবার কিছু হয় নাকি? কিন্তু যা ঘটছে তা তো আর মিথ্যে না। কী যে করব কিছুই বুঝতে পারছি না। এসব কথা ভাবতে ভাবতে ঘর ছেড়ে বারান্দায় এলাম। হঠাৎ খেয়াল করে দেখলাম লাবণ্যের ঘরের দরজা খোলা। ছুটে গেলাম লাবণ্যের ঘরের দিকে। দেখলাম ও ঘরে নেই। দৌড়ে ছাদে গিয়ে যা দেখলাম তা দেখে ভয়ে আমার গলা শুকিয়ে গেল। লাবণ্যকে দেখলাম ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে, একটু এদিক ওদিক হলে নিচে পড়ে যাবে। এসব বলতে বলতে ধীরে ধীরে ওর কাছে যেতে শুরু করলাম। লাবণ্য দাঁড়িয়ে থেকে কেমন সরে যেন গান গাইছিল। লাবণ্য, মা লাবণ্য, নিচে নেমে আয় মা। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? পড়ে যাবি তো। আমি চুপি চুপি ওর পেছনে গিয়ে ওকে ধরতে যাব, তখনই রমু জ্ঞান হারিয়ে ফেললো, আর আমি ওকে ধরে ফেললাম। পরের দিন আমি আর বসে থাকতে পারছিলাম না। কেন এমন হচ্ছে আর এসব কিভাবে ঠিক করব কিছুই মাথায় আসছিল না। হঠাৎ মনে পড়ল সেই বৃদ্ধের কথা। ছুটে গেলাম তার কাছে। গিয়ে সমস্ত ঘটনা তাকে বললাম। আমার সমস্ত কথা শুনে বৃদ্ধ বলল, পরিস্থিতি অনেক খারাপ পর্যায়ে গিয়েছে। তোমাদের ওই বাড়িতে থাকা আর ঠিক হবে না। ওই বাড়িতে অশুভ আত্মার বসবাস, আর তোমার মেয়ের উপর অশুভ আত্মা ভর করেছে। সে তোমাদের ওই বাড়িতে থাকতে দেবে না। কিন্তু আমাদের ভুলটা কি, আর কেনই বা আমাদের সাথে এমন হচ্ছে? ওই বাড়িটা প্রায় 20 বছর আগে এক জমিদারের বাড়ি ছিল। জমিদারের একটা মেয়ে ছিল। মেয়েটা বুদ্ধি প্রতিবন্ধী ছিল, পাগলের মতো আচরণ করত। এজন্য জমিদার তার মেয়ে ও স্ত্রীর উপর নির্মম অত্যাচার করত। এক সময় তার স্ত্রী এসব সহ্য করতে না পেরে তার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলে, এবং নিজেও সে কষ্ট সহ্য করতে না পেরে নিজেও বিষ খেয়ে মারা যায়। তারপর থেকেই ওই বাড়িতে রহস্যজনক কর্মকাণ্ড হয়। আর হঠাৎ একদিন জানা যায় জমিদার এক অজানা কারণে গলায় ফাঁসি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকে বাড়িটাতে আর কেউ থাকতে পারে না। যিনি থাকতে চায় তাকেই কোনো না কোনোভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। তোমাদের উচিত এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া। আজ বরং আমি উঠি, পরে এক সময় এসে আপনার সাথে দেখা করে যাব। ভালো থাকবেন কাকা। কাকার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম। এরপর বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে সব ঘটনা খুলে বললাম। সেও যাওয়ার জন্য প্রস্তুত। পরের দিন সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় দেখতে পেলাম ছাদে দাঁড়িয়ে সেই মা মেয়ে